কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার যোগ। ফ্ল্যাট জমি বিক্রির নামে কোটি টাকা হাতানোর অভিযোগে ধৃত প্রমোটার। বিহার থেকে গ্রেফতার করে আনলো বিধাননগর থানার পুলিশ। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি কোটি টাকার প্রতারণার শিকার। গ্রেপ্তার বিহারের বাসিন্দা প্রমোটার রাজীব রঞ্জন কুমার। মাস কয়েক আগে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তার অভিযোগ, রাজীব রঞ্জন নামে এক প্রমোটারের কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তারপর সেই প্রমোটারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। আরও ফ্ল্যাট এবং জমি কেনার জন্য রাজীবকে টাকা দেন, ব্যবসা করতেও টাকা দেন। অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ, এরপরই নিজের আসল রূপ দেখান রাজীব। বিক্রেতাদের সই জাল করে তাকে ফ্ল্যাট এবং জমি বিক্রি করেন, ব্যবসার টাকাও ফেরত দেননি। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না। সল্টলেকের প্রমোটার, যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকের, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ এ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বিধাননগর থানার গোয়েন্দা শাখা। বিহার থেকে গ্রেফতার করা হয় প্রমোটার রাজীব রঞ্জনকে। যে দুটি ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ অবসরপ্রাপ্ত বিচারপতির, শুক্রবার সেই দুটি নির্মীয়মান ফ্ল্যাটে যায় নিউজ 18 বাংলা। এপি ব্লকের এপি 388 যে বাড়ি, এই বাড়ি দেখিয়ে কিন্তু সই জাল করানো হয়েছিল এবং এই যে গোটা বাড়িতে কাজ চলছিল, পুজোর আগে থেকে কিন্তু এই বাড়ির কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুজোর দুদিন আগ পর্যন্ত কাজ চলছিল, এবার আমাদের লটফট বেঁধে কমপ্লিট করে রেখে দিয়েছি। ঢালাই হওয়ার কথা আজ হয় কাল হয়, এখনো অবধি ঢালাইটা হয়নি। উনি আগে মাঝে মধ্যে আসতো, দীর্ঘ 1 মাস মতন হচ্ছে এখানে আসেন। এখন কি কাজ তাহলে বন্ধ? এখন বন্ধ আছে। সিএ ব্লকের 124 নম্বর এই যে বাড়ি, এই বাড়ির জমি এবং বাড়ি দেখিয়ে মূলত প্রতারণার অভিযোগ করেছিল। যে অভিযোগ করা হয় যে তার সই একেবারে নকল করা হয়েছিল এবং সই নকল করে কিন্তু এই প্রপার্টি কেনানো হচ্ছিল। তদন্তে জানা গিয়েছে, অনেক বছর ধরেই কলকাতায় ব্যবসা করেন রাজীব রঞ্জন। এর আগেও একটি প্রতারণা মামলায় জেল খেটেছেন। কলকাতায় নাকি তার একাধিক বাড়িও রয়েছে। এবার অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ফের শ্রীঘরে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রমোটার। এই প্রমোটারই নাকি নাম ছিলেন বিহারের ভোটে। এনডিএর সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে এসেছে তার নাম। বিহারের প্রার্থী তালিকা প্রকাশের আগেই জেলে রাজীব রঞ্জন কুমার। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। और इसी बीच में जब हम लोग चुनाव के मैदान में होंगे तो छठी मैया का भी आशीर्वाद रहेगा। রাজীব রঞ্জন কুমার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ধৃত প্রমোটার। বিহারের বাসিন্দা। প্রভাবশালী এই ব্যক্তির নাকি নভেম্বরে হতে চলা বিহার বিধানসভা ভোটে এনডিএর হয়ে ময়দানে নামার কথা ছিল। এনডিএর টিকিট নাকি পাকা হয়ে গিয়েছিল রাজীব রঞ্জনের। ভোটে লড়ার কথা ছিল সমস্তিপুরের বিভূতিপুর থেকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগেই প্রতারণার মামলায় পুলিশের জালে। বিহারের সমস্তিপুরের বাসিন্দা রাজীব রঞ্জন কুমার তাঁর প্রমোটারির ব্যবসা ছড়িয়ে একাধিক রাজ্যে, বাংলা, বিহার থেকে দিল্লি। ব্যবসা থেকে টাকা আর রাজনীতি থেকে ক্ষমতা, সেই ক্ষমতার নাগাল পাওয়ার টানেই ভোট ময়দানে নামার ঝোঁক রাজীব রঞ্জনের। 2020-তে সমস্তিপুর থেকে শিবসেনার টিকিটে ভোটে লড়ার চেষ্টা করেন, কিন্তু বিহারে শিবসেনার রাজনৈতিক অস্তিত্ব না থাকায় নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। কিন্তু তাতে থেমে থাকেননি, নেতা হতে তিনি মরিয়া। তাই ভোট এলেই সক্রিয় হয়ে ওঠেন। এবার এনডিএর প্রার্থী হওয়া নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল।
বিধায়ক হতে রাজীব রঞ্জন এতটাই মরিয়া যে তিনি ঠিক করেছিলেন কোনো দল টিকিট না দিলে এবারও নির্দল হয়ে ভোটের ময়দানে নামবেন। তার আগেই প্রতারণার অভিযোগে জেলে। বিচারপতির সঙ্গে প্রতারণা করছে, করে গিয়ে বিজেপির বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে। বিজেপিতে গেলে আমার 7 খুন মাপ, আমার এগেনস্টে তদন্ত হবে না, আমি সব কাজ চালিয়ে যেতে পারবো। যারা চিৎকার করছেন তাদের প্রশ্ন করুন যে এর আগে যদি সিবিআই না তদন্ত করতো, যদি হাইকোর্ট না অর্ডার দিত, তাহলে এই ধরনের প্রতারণা যারা করেছে এই পার্থবাবু কি ধরা করতেন? নিউজ 18 বাংলা। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিল্লি থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 3 পরিযায়ী শ্রমিককে। তাদের সঙ্গে আরও 3 জন নাবালক। এই 6 জনকে দেশে ফেরানোর জন্য আগেই কেন্দ্রকে সময় বেঁধে দেয় কলকাতা হাইকোর্ট। এবার বাংলাদেশের আদালত জানিয়ে দিল 6 জনই ভারতীয়, তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। বাংলার বাইরে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কাউকে আটকে রাখা হয়েছে ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, যেমনটা হয়েছে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী খাতুনের সঙ্গে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 26শে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারকে আদালত নির্দেশ দেয় বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 6 জনকে ভারতে ফেরাতে হবে। 4 সপ্তাহের মধ্যে তাদের বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে হবে। এবার বাংলাদেশের আদালতও জানিয়ে দিল বাংলাদেশি তকমা দিয়ে যাদের পাঠানো হয়েছিল সেই 6 জনই ভারতীয়। এ নিয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে চিঠি পাঠিয়েছে সে দেশের হাইকোর্ট। তাতে বলা হয়েছে 6 জন ভারতীয়কে অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুক ভারত সরকার। সোনালী খাতুনরা এবার কবে বাড়ি ফেরেন সেই অপেক্ষায় তার পরিবার। এই 8 মাসের গর্ভবতী আছে, ওকে ওর জিম্মেদারিটা নিবে কে, ওর দায়িত্বটা কে নিবে? ও যে অমনি হয়ে আছে, বাংলাদেশের পুলিশে বলছে কি এদিকে ভারতীয়রা, দিল্লির পুলিশ কি করে ছেড়ে এলো ওদিকে, বিনা যাঁচ পড়তাল করে ওদিকে রেখে চলে এলো। এখন যে গর্ভবতী, ওর কষ্টটা কে যে বলবে? কলকাতা হাইকোর্ট থেকে যুগান্তকারী রায় দিয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেন 4 সপ্তাহের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। অলরেডি তো 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহের মধ্যে আনতে বাধ্য। বাংলাদেশ কোর্ট থেকে উপরে বলে দিয়েছে ইন্ডিয়ান হাইকমিশনকে যারা ভারতীয়দের নিজের ব্যবস্থা করা হোক। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। যখন বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় গত 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। 26শে জুন অসম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। সোনালীদের ঘরে ফেরাতে আগেই কেন্দ্রকে সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার 6 জনকে দেশে ফেরাতে বলে ভারতীয় হাইকমিশনকে চিঠি দিল বাংলাদেশের হাইকোর্ট। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসির নোটিশ। নদিয়ার 2 বাসিন্দার কাছে নথি চেয়ে নোটিশ পাঠালো অসমের বিজেপি সরকার। আতঙ্কে বাসিন্দারা। নদিয়ায় এই 2 জন আমাদের নাগরিক বাংলার, তারা অলরেডি এনআরসির নোটিশ পেয়েছে। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠালো অসমের বিজেপি সরকার। নদিয়ার ধুবুলিয়ার 2টি বাড়িতে পৌঁছেছে এনআরসি নোটিশ। সঞ্জু শেখ এবং আরশাদ শেখের নামে এনআরসি নোটিশ। সঞ্জু শেখের দাবি 14 বছর আগে পরিযায়ী শ্রমিকের কাজ করতে তিনি অসমে যান, এখন হঠাৎ নথি চেয়ে এনআরসি নোটিশ। এই মাসের 3 তারিখে আমার কাছে একটা কাগজ আসে আসাম থেকে, সেটা পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে। বললো যে এটা এনআরসির কাগজ, এটা পুরোটাই ভুলভাবে এসেছে। আমার বাপ দাদা 14 পুরুষ সবাই এখানেই বসবাস। 14 বছর আগে গিয়েছিলাম, 1 মাস কাজ করি, তারপরে আমি চলে আসি। নথি চেয়ে এনআরসির নোটিশ পৌঁছেছে ধুবুলিয়ার বাসিন্দা আরশাদ শেখের বাড়িতেও। কাজের খোঁজে তিনি অসমে গিয়েছিলেন 16 বছর আগে। নোটিশ পেয়ে ঘুম উড়েছে আতঙ্কে। আমি তো আসামের লোক নাই, আমি তো পশ্চিমবঙ্গের লোক। আমার এখানে বাড়ি, এখানে আমার সবকিছু, মানে টেনশনে, মানে খাওয়া বন্ধ হয়ে গেছে আমার, মানে এত পরিস্থিতি। আমি কাজে যাই, মানে আমার টেনশন যে কি হবে। হ্যাঁ, আসামে কাজে গেছিলাম, তাও 16 বছর আগে। বিজেপি সরকার আছে মনে হয়, সেভাবে করেছে। গত বছর ডিসেম্বর থেকে বাংলায় একের পর এক এনআরসির নোটিশ আসছে। প্রথমে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা তিনি। তাকেই এনআরসি নোটিশ ধরা বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ ধরানো হয়।
তারপর মাথাভাঙার নিশিকান্ত দাস, কোচবিহারে তুফানগঞ্জের বাসিন্দা মমিনা বিবি। এবার নদিয়ার 2 বাসিন্দাকে এনআরসি নোটিশ। সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। লালগোলা সীমান্তে জালে রোহিঙ্গা, 7 নাবালক সহ গ্রেফতার 12 রোহিঙ্গা। অনুপ্রবেশের পর তামিলনাড়ুতে শ্রমিকের কাজ, বাংলাদেশে ফেরার সময় সীমান্তে পাকড়াও। ধৃত 4 রোহিঙ্গার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। 7 নাবালক রোহিঙ্গাকে হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিইওর দুর্নীতির তথ্য দাবি শুভেন্দুর। বৃহস্পতিবারই সিইওর বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। মনোজ আগরওয়াল দুর্নীতিগ্রস্ত বলে দাবি মুখ্যমন্ত্রীর। সোমবারের মধ্যে তথ্য দাবি বিরোধী দলনেতার। হতাশাগ্রস্ত রাজনীতি বিজেপির, পাল্টা কটাক্ষ কুণালের। পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিম বাংলার সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? আপনি যদি সোমবারের মধ্যে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক রকম হুমকি দেন। দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখবো। করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছে। ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। বৃহস্পতিবার কি দাবি করেন মুখ্যমন্ত্রী? সিইওর বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। সিইও দুর্নীতিগ্রস্ত বলে দাবি মমতার। বেড়ে খেলবেন না বলে হুঁশিয়ারি। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। হাওড়ার বড়গাছিয়ায় রেল অবরোধ, আর তাতেই রীতিমতো ভোগান্তি। হাওড়া আমতা শাখায় থমকে ট্রেন। প্রতিদিন দেরিতে ট্রেন চলার প্রতিবাদ। অবরোধে আটকে হাওড়াগামী লোকাল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস, অফিস টাইম এখন ঠিক কি অবস্থা? একই রকম অবস্থা, এবং আমি বলতে পারি যে নতুন করে কিন্তু অবরোধকারী বা বিক্ষোভকারীদের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। তার কারণ যারা নতুন ভাবে যারা স্টেশনে এসেছিলেন, তারাও কিন্তু একই রকম ভাবে বিক্ষোভে সামিল হয়েছেন। বারবার প্রতিদিন এই যে শাখায়, অর্থাৎ দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল যে দেরিতে চলে, তা নিয়ে তো প্রশ্নচিহ্ন থাকেই। এবং হাওড়া আমতা শাখার কিন্তু একবারে অ্যাবনর্মালি লেটে চলে। কোন ট্রেন যেখানকার যাত্রা 1 ঘন্টা, সেই ট্রেন 1.5 থেকে 2 ঘন্টা প্রতিদিন লেট। আজকে যখন দীর্ঘক্ষণ মানুষ সকাল 7টার ট্রেন ধরতে তারা দাঁড়িয়েছিল, দীর্ঘক্ষণ পরে ট্রেন না আসায় কার্যত রেল লাইনে নেমে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। হাওড়াগামী আমতা হাওড়া লোকাল, সেই লোকাল যখন আসে তাকে ঘিরে রাখা হয়, তাকে আটকে রাখা হয়। ইতিমধ্যে রেল পুলিশ ও জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বারবার করে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা অনড়। আজকেই তাদেরকে লিখিত দিতে হবে যে আগামী কাল থেকে যেন সঠিক সময় ট্রেন চলে, না হলে তারা কিন্তু এই রেল লাইন থেকে তারা উঠবে না। প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত অবরোধ চলছে এবং হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল কার্যত ব্যাহত। ধন্যবাদ দেবাশিস। রেলের জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কাজ চলে যাচ্ছে, কেন প্রত্যেকবার কেন হবে? আমরা বারবার অনুরোধ করছি, প্রত্যেকটা মানুষ আছে, সবাই সমর্থন করছে এই বিষয়টা নিয়ে। রেলওয়েটা
ভাবনা চিন্তা করে দেখতে হবে। সামান্য কোম্পানি কাজ করে খায়, এইভাবে যদি গাড়ি আসে আমাদের কোম্পানি কাজ দিচ্ছে না, এবার এইভাবে আমরা যদি বারবার ফিরে যেতে থাকবো বাড়িতে, আমরা খাবো কি করে? আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, এই গাড়ির সমস্যার জন্য আমাদের কারখানা থেকে বের করে দিচ্ছে। কালকে ফেরত গেছি, পরশু ফেরত গেছি, আজকে ফেরত যাব, তাহলে আমাদের সমস্যা তো এই ট্রেনের জন্যই হচ্ছে। আর এবার নজর রাখবো নামখানার দিকে। নামখানায় অবাধে চলছে হাঙর শিকার। ছোট হাঙর শিকার একাধিক ট্রলারের। হাঙর ধরায় কড়া নিষেধ মৎস্য দফতরের, কিন্তু সেই নিষেধ তোয়াক্কা না করেই দেদার হাঙর শিকার চলছে আর বিক্রিও চলছে বাজারে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, নিষেধ করা হয়েছে মৎস্য দপ্তরের তরফে, তা সত্ত্বেও হাঙর শিকার চলছে, বিক্রি চলছে। নয়, একেবারে প্রতিটা মৎস্য বন্দর, কাকদ্বীপ তথা ফ্রেজারগঞ্জ, এই যে মৎস্য বন্দরগুলি রয়েছে, এইসব মৎস্য বন্দরে একেবারে সচিত্র চিত্র দিয়ে, একদম ছবি দিয়ে পরিষ্কার নিষিদ্ধ করা রয়েছে হাঙর এবং অন্যান্য যে প্রজাতির মাছ যেটা ধরা যাবে না সেটা কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু তারপরেও সেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু ট্রলার, অর্থাৎ বেশ কিছু অসাধু মৎস্যজীবী, তারা কিন্তু এই যে ছোট হাঙর, ছোট শুধু নয় বড় হাঙরও ধরে আনা হয়েছে, এবং শুধু ধরে আনা নয়, ধরে এনে সেটাকে কাকদ্বীপের যে বাজারগুলিতে সেটা বিক্রি হতে দেখা যাচ্ছে। এবং সেই ছবি কিন্তু তোমার সামনে একেবারে, যেটা মনে করা হচ্ছে যে যদি এইভাবে হাঙর, এই যে প্রজাতিটাকে যদি ধরা হয় তাহলে কিন্তু সমুদ্রের যে জলের যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে, এবং তারপরে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সমস্ত মাছ। অর্থাৎ এই যে পরিস্থিতি যেভাবে চলছে, মানে দিনের পর দিন এই যে হাঙর, যে মৎস্যজীবীরা এটা মানে তারা যেটা স্বীকার করছেন যে তারা যে মাছ ধরেন, যে জাল, সেই জালের মধ্যে অটোমেটিক্যালি এই হাঙরগুলি পড়ে যায় এবং বাধ্য হয়ে তাদেরকে তুলে আনতে। কিন্তু তারা কি জাল ব্যবহার করছে সেটাও নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ এত ছোট ছোট হাঙর কিভাবে তারা এই জালে ধরে নিয়ে আসছে। ধন্যবাদ। এই মাছটা ধরা নিষিদ্ধ আছে, ওগুলো ফেলে দিতে পারবো না, ওগুলো ওখানে গাঙে ফেলে দিলেও ফেলে দেবে, কিন্তু গাংটাই তো নষ্ট হয়ে যাবে। না, এই মাছগুলো জালে পড়ছে তো, ছোট ছোট মাছ কিভাবে পড়ছে? তাহলে কত মাছের জাল ইউজ করছে? যত ছোট হোক আর বড় তো পড়ছে, যত বড় পাশ হোক, নাকুরা জালেও পড়ছে সেই মাছ। ক্ষতি এখন পড়ে যাচ্ছে, সেগুলো তো ফেলে দিয়ে আসলে তো আরো ক্ষতি। না, আরো কয়েক জায়গায় দেখা গেছে আর অনেক বড় বড় মাছগুলো ধরে আনা হয়েছে। হ্যাঁ, বড় মাছ ইয়েতে পড়ছে, বড় ফাঁসের জালে। আমরা তো বলছি ফেলে দিয়ে। এখন যেটুকু হাঙর নৌকোতে পাওয়া যায় সেটা টার্গেট পিস নয়, অন্যান্য মাছ ধরার সময় সেটা আসে, এবং বড় হাঙর নিশ্চয়ই নয়, হয়তো ছোট হাঙর গুলো এন্টেঙ্গেল হয়ে জড়িয়ে ওর মধ্যে থাকে। তাও বলবো যে আমরা ওইটা থেকে কিভাবে বেরিয়ে থাকা যায় এবং বাজারজাত কোনো কারণেই যেন না হয় সেটার দিকে মাঝে লক্ষ্য রাখবো, এবং কোনো মতেই যেন এই হাঙর গুলোকে না ধরা হয়, যেটা বাস্তুতন্ত্রের পক্ষে আমাদের খুবই ক্ষতিকর। এটাকে সবাইকে বলতে হবে, বিশেষ করে বাজারগুলোর উপরে নজর রাখতে হবে যে এগুলো কোনো গোপনীয় ভাবে কিছু ভাবে বিক্রি হচ্ছে কিনা, এটা লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে।